নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে। এবং আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তোমাদের সকলের জন্য, যারা আপকামিং ডব্লিউবিপিএসসির মিসলেনিয়াসের পরীক্ষায় বুঝতে চলেছ, যেটা আগামী আমাদের 4 অক্টোবর কিন্তু এটা হতে চলেছে। তো আমরা কিন্তু এই পিএসসি মিসলেনিয়াসের 2023 সালের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে অ্যানালাইসিস করব এবং সম্পূর্ণ প্রশ্নের আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ যে ডিভিশন করে নিয়ে এসেছি সমস্ত প্রশ্নগুলোকে। তোমাদের বলে রাখি, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে। এবং আজকে আমরা জানি যে পিএসসি মিসলেনিয়াসে আমাদের 100টি কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এবং 2 নাম্বার করে এর মার্কস থাকে। সুতরাং 200 নাম্বারের এক্সামটি হয় এবং এর মধ্যে কিন্তু 75 নাম্বারে শুধু জিকেই রয়েছে আমাদের। সুতরাং জিকের ওপর কিন্তু আমাদের খুব মাত্রায় কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে। আর জিকের উপর কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং প্রতিটি প্রশ্নের ডিটেল সলিউশন নিয়ে কিন্তু আলোচনা করব। সুতরাং আজকের ক্লাস থেকে তোমরা দেখবে অনেক প্রশ্ন কিন্তু তোমরা আগামী দিনে এই পিএসসি মিসলেনিয়াসে দেখতে পাবে, কারণ প্রতিটি প্রশ্নের যে ডিটেলস আমরা সলিউশনটা দেবো সেখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তোমরা যারা নতুন রয়েছো, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে দেখছো এই পেজটিকে ফলো করে দেবে। লাইক শেয়ারটা তোমরা করে নিও। আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করব। তোমরা সকলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই পেজের মধ্যে তোমরা পেয়ে যাবে। চলো, প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি রয়েছে? অপশান আমাদের 4টে দেওয়া রয়েছে। আমরা এটা প্রায় সকলেই জানি যে ভারতের প্রথম সংবাদপত্র যেটা কিন্তু রয়েছে বেঙ্গল গ্যাজেট, এবং এই বেঙ্গল গ্যাজেট যেটা হচ্ছে জেমস অগাস্টাস হিকির কিন্তু রয়েছে। আর মনে রাখবে এটি কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল? হিকির বেঙ্গল গ্যাজেট, যেটা 1780-তে প্রথম প্রকাশিত হয়েছে। তার সাথে আমাদের অপশান নাম্বার বিতে রয়েছে, দেখো, সংবাদ কৌমুদী। মনে রাখবে সংবাদ কৌমুদী পত্রিকা এটা কার সাথে যুক্ত রয়েছে? এটা কিন্তু আমাদের রাজা রামমোহন রায়ের সাথে যুক্ত রয়েছে, পরীক্ষায় চলে আসতে পারে। এবং পরবর্তী রয়েছে মিরাতুল আকবর। এটা কোন ভাষার পত্রিকা রয়েছে? এই মিরাতুল আকবর যেটি রয়েছে এটা ফরাসি ভাষা বা ফার্সি ভাষার একটি পত্রিকা রয়েছে। এবং মনে রাখবে এটা কিন্তু ফরাসিতে রয়েছে এবং এটি রয়েছে আমাদের সংবাদ কৌমুদী, এটি কিন্তু বাংলা ভাষায় রয়েছে। আর এই দুটোই কার রয়েছে? এই দুটোই কিন্তু রয়েছে আমাদের রাজা রামমোহন রায়ের। ঠিক আছে। এছাড়া অপশান নাম্বার ডিতে দেখো রয়েছে হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সাথে যুক্ত যে নামটি আমাদের প্রথমেই চলে আসে সেটা হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কারণ তিনিই কিন্তু সম্পাদনা করতেন। পরের প্রশ্ন আমাদের রয়েছে, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, এই যে উক্তি রয়েছে এই উক্তিটি কার রয়েছে? আমাদের পরীক্ষায় এটা এসেছিল 2023-এর মিসলেনিয়াসের এক্সামে। সুতরাং এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, রুশোর কিন্তু এটি উক্তি ছিল। আর মনে রাখবে এখান থেকে আরও প্রশ্ন কিন্তু আমাদের হতে পারে। এই যে আমাদের রুশো রয়েছে তিনি কিন্তু ফরাসি বিপ্লবের অন্যতম কারিগর, এই যে উক্তিটি তিনি কিন্তু করেছিলেন। এবং মনে রাখবে দ্য সোশ্যাল কন্ট্র্যাক্ট এই যে বই রয়েছে এটি কার লেখা রয়েছে? এটি কিন্তু এই রুশোর লেখা রয়েছে। পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা আগামী দিনে দেখতে পাবে। এবং মন্তেস্কো অপশান নাম্বার বিতে রয়েছে, তার লেখাও একটা বই রয়েছে যার নাম হচ্ছে দ্য স্পিরিট অফ লজ। অবশ্যই মনে রাখবে দ্য স্পিরিট অফ লজ এটিও কিন্তু আমাদের রয়েছে মন্তেস্কোর লেখা। ঠিক আছে, এই দুটোই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল এর নাম কি? অর্থাৎ ভারতের শেষ ভাইসরয়ের নাম কি? বলো। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভারতের শেষ ভাইসরয় কিন্তু লর্ড মাউন্টব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী শেষ গভর্নর জেনারেল। অবশ্যই অপশান নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা জানো যে ভারতের যে শেষ এবং প্রথম গভর্নর জেনারেল সেটা কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী। এটা কিন্তু অনেকে এর আগে কিন্তু ভুল করেছিল এই প্রশ্নটা। পরের প্রশ্ন, পরের আমাদের প্রশ্ন রয়েছে, আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই যে উক্তিটি এটি কার রয়েছে? দেখো, উক্তি থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল এর আগের বছর। সুতরাং এই জায়গাটা করে আমাদের ফোকাস অবশ্যই করতে হবে। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেপোলিয়ন বোনাপার্টের এই উক্তিটি ছিল আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি। এছাড়া এখানে কিন্তু তোমরা দেখবে যে মুসোলিনি যে আমাদের নামটা রয়েছে বেনিটো মুসোলিনি, অপশান নাম্বার সিতে রয়েছে। ইনি কে রয়েছেন? ইনি কিন্তু ফ্যাসিবাদের প্রবর্তক রয়েছেন। অবশ্যই তোমরা মনে রাখবে ফ্যাসিবাদের প্রবর্তক রয়েছেন বেনিটো মুসোলিনি এবং অ্যাডলফ হিটলার তিনি কিন্তু ন্যাৎসিবাদের প্রবর্তক রয়েছেন জার্মানির।
তার সাথে আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, এই যে অপশান নাম্বার বি রয়েছে নেপোলিয়ন বোনাপার্ট, তিনি কত সালে সিংহাসনে আরোহণ করেছিলেন, এটাও কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট আছে। সুতরাং 1804 সালে কিন্তু এই নেপোলিয়ন বোনাপার্ট তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন। আর অপশান নাম্বার এতে রয়েছে বিসমার্ক, এই বিসমার্ক সম্পর্কে মনে রাখবে তিনি কিন্তু লৌহ এবং রক্ত এই নীতির কিন্তু তিনি প্রবর্তক ছিলেন। ঠিক আছে, অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, পরীক্ষায় অলরেডি এগুলো চলে এসেছে, রক্ত এবং লৌহ নীতির প্রবর্তক। পরের আমাদের প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম কাগজ কল এটি কোথায় নির্মিত হয়েছে? ভারতের প্রথম কাগজ কল নির্মিত হয়েছে এটা শ্রীরামপুরে। এটা কোন শ্রীরামপুর? এটা কিন্তু হুগলি শ্রীরামপুরে কিন্তু ভারতের প্রথম কাগজ কল কিন্তু নির্মাণ করা হয়েছিল 1812 সালে। কত সালে? 1812 খ্রিস্টাব্দে। এবং ভারতের প্রথম পাটকল পরীক্ষায় চলে আসে, এটাও চলে আসে, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপন করা হয়েছে? এটি হুগলি জেলার রিসরাতে। কোথায়? হুগলি জেলার রিসরা। রিসরা এখানে কিন্তু 1855 সালে এখানে প্রথম ভারতের পাটকল কিন্তু স্থাপন করা হয়েছিল, এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তার সাথে মনে রাখবে ভারতের প্রথম সুতিকল বা ভারতের প্রথম বস্ত্র বয়ন যে কল রয়েছে সেটা কোথায় স্থাপন করা হয়েছে? এটি কিন্তু হয়েছে হাওড়ার ঘুষুরিতে। পরীক্ষায় অনেকবার প্রশ্নটি এসেছে, হাওড়ার ঘুষুরিতে ভারতের প্রথম সুতাকল বা বস্ত্রবয়ন কল কিন্তু স্থাপন করা হয়েছে 1818-তে। সুতরাং এখান থেকে তিনটে প্রশ্ন আমি বললাম, ভারতের প্রথম কাগজ কল যেটা হচ্ছে শ্রীরামপুর হুগলিতে 1812-তে, এবং ভারতের প্রথম পাটকল যেটা আমাদের হুগলির রিসরাতে 1855 সালে, এবং ভারতের প্রথম সুতাকল যেটা হচ্ছে হাওড়ার ঘুষুরিতে 1818-তে। এই তিনটেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে একটা অবশ্যই তোমরা দেখতে পাবে। পরের প্রশ্ন আমাদের রয়েছে, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেছেন? তো অবশ্যই এখানে কোনটা সঠিক উত্তর হবে? দেখো, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যে মজুতদারিকে নিষিদ্ধ করেছিলেন তিনি কোন সুলতান? সঠিক উত্তর হয়ে যাবে খলজি বংশের অন্যান্য সুলতানের মধ্যে অন্যতম রয়েছেন আলাউদ্দিন খলজি। এবং এই আলাউদ্দিন খলজি তিনি কিন্তু নিত্য প্রয়োজনীয় যে মজুতদারি সেটাকে নিষিদ্ধ করেছিলেন। শুধু তাই নয়, তিনি দাগ এবং হুলিয়া প্রথাকে প্রবর্তন করেছিলেন। দাগ এবং হুলিয়া প্রথার প্রবর্তন কে ছিলেন? আলাউদ্দিন খলজি। বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা তিনি করেছিলেন, এই আলাউদ্দিন খলজি তিনি করেছিলেন। এছাড়া আমাদের অপশানে রয়েছে অপশান নাম্বার এ, যেখানে বলা হয়েছে ইলতুৎমিশ। ইলতুৎমিশের সম্পর্কে মনে রাখবে তিনি ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন। ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন কে? ইলতুৎমিশ। এছাড়া আমাদের রয়েছে কি ফিরোজ শাহ তুগলক, তিনি তুগলক বংশের সাথে সম্পর্কিত রয়েছেন। এবং মনে রাখবে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন এই ফিরোজ শাহ তুগলক নয়, ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক হচ্ছেন আমাদের তুগলক বংশের প্রতিষ্ঠাতা। চলো আমরা পরবর্তী কোশ্চেনে আসি। তোমরা দেখতেই পাচ্ছ অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আজকের ক্লাসটি। টোটাল 75টি কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে, জিকে কোশ্চেন। এবং এই 75 ইন্টু তোমরা ধরতে পারো 4 করে, তার মানে প্রায় 300-র কাছাকাছি কোশ্চেন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আর আজকের ক্লাসটি যদি কমপ্লিট করতে পারো, আজকের থেকেও তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো, এটা কিন্তু ফ্রি ক্লাস চলছে তোমাদের। আর আজকের ক্লাসের পিডিএফটা কোথায় পাবে? অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু তোমরা পেয়ে যাবে। অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবে। পরের আমাদের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে বা অধিবেশনের সভাপতিত্ব করেননি? দেখো, ভালো করে কোশ্চেনটা আমাদের দেখতে হবে। জাতীয় কংগ্রেসের অধিবেশনের সম্মেলনে কে এখনও পর্যন্ত অধিবেশনের সভাপতিত্ব করেননি? তো সঠিক উত্তর কোনটা হবে? সুভাষচন্দ্র বোস, তিনি কিন্তু করেছিলেন। দাদাভাই নৌরোজি তিনি ছিলেন। উমেশচন্দ্র ব্যানার্জি তো অবশ্যই ছিলেন। এবং বাল গঙ্গাধর তিলক তিনি কিন্তু ছিলেন না। সুতরাং অপশান নম্বর সি আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আর এখান থেকে আমাদের আরও অনেক প্রশ্ন হয়ে যায় এই বাল গঙ্গাধর তিলক থেকে। মনে রাখবে প্রথমেই তিনি হচ্ছেন আমাদের চরমপন্থী যে দল রয়েছে তার কিন্তু নেতা রয়েছেন। এই বাল গঙ্গাধর তিলক রয়েছেন চরমপন্থী দলের একজন নেতা। লাল বাল পাল অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, এছাড়া অরবিন্দ ঘোষ, এনারা সকলেই কিন্তু চরমপন্থী দলের নেতা ছিলেন। ঠিক আছে, তার সাথে ইনার সম্পর্কে আমাদের মনে রাখতে হবে এই তিলক কিন্তু ছিলেন কি? তিলকের একটা বিখ্যাত উক্তি রয়েছে, সেটা হচ্ছে আমাদের স্বরাজ আমার জন্মগত অধিকার। এই উক্তিটি কার ছিল? গঙ্গাধর তিলকের কিন্তু ছিল। এছাড়া মনে রাখবে তাকে কিন্তু বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আমরা কাকে বলি? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কিন্তু আমরা বলে থাকি দাদা ভাই নৌরোজিকে। এটা গঙ্গাধর তিলক নয়, আমি ভুল করে বলে ফেলেছি। তো দাদা ভাই নৌরোজি যিনি কিন্তু অবশ্যই আমাদের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কিন্তু পরিচিত রয়েছেন। এছাড়া অপশান নাম্বার ডিতে রয়েছে উমেশচন্দ্র ব্যানার্জি রয়েছেন। তিনি কে ছিলেন না জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন এই উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি তিনি ছিলেন। আর সুভাষচন্দ্র বোস তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। সুভাষচন্দ্র বোস কত সালে? 1939-এ।
ঠিক আছে। এছাড়া সুভাষচন্দ্র বসু ওই ত্রিপুরী অধিবেশনে সভাপতিত্ব করেছেন, ঠিক আছে, এবং হরিপুরা কংগ্রেসের, অবশ্যই মনে রাখবে এগুলো। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের রয়েছে ধর্মচক্র প্রবর্তন এটি বলতে আমরা কী বুঝি। তো এখান থেকে আমাদের কোশ্চেন হতে পারে ধর্মচক্র প্রবর্তন এটি কি। এটি কিন্তু রয়েছে নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের প্রথম যে ধর্মপ্রচার তিনি করেছিলেন সেটাকেই কিন্তু আমরা বলছি ধর্মচক্র প্রবর্তন। কারণ আমরা জানি গৌতম বুদ্ধ তিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন এবং তিনি কিন্তু নির্বাণ লাভ যখন করেছিলেন তার পরবর্তীকালে তিনি সারনাথে তার প্রথম যে ধর্মপ্রচার সেটা কিন্তু তিনি শুরু করেছিলেন এবং তার জন্যই এই জিনিসটাকেই কিন্তু আমরা জানি যে বৌদ্ধ গ্রন্থে এটা ধর্মচক্র প্রবর্তন নামে কিন্তু খ্যাতি লাভ করেছে। শুধু তাই নয়, আমাদের কিন্তু এখান থেকে মনে রাখতে হবে গৌতম বুদ্ধের যে গৃহত্যাগের ঘটনা সেটাকে কি বলা হয়, পরীক্ষায় চলে আসে। তিনি কিন্তু তার পুত্র রাহুলের জন্মের পর 29 বছর বয়সে তিনি কিন্তু তার গৃহত্যাগ করেন। সেই ঘটনা কিন্তু বৌদ্ধ ধর্মের ইতিহাসে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। মহাভিনিষ্ক্রমণ, ঠিক আছে। শুধু তাই নয়, এছাড়া আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের যে দেহত্যাগের ঘটনা সেটাকে বলা হয়ে থাকে মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ বলা হয় গৌতম বুদ্ধ যখন তিনি তার দেহত্যাগ করছেন, ঠিক আছে। চল পরের প্রশ্ন আমরা আসি। পরের প্রশ্ন রয়েছে আমাদের ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন। ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন। অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে উনি, আমরা জানি যে 1773 যে রেগুলেটিং অ্যাক্ট সেই অনুসারে কিন্তু আমরা জানি কলকাতায় কিন্তু সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল। সেই অনুসারে এলিজা ইম্পেকে প্রথম কিন্তু বিচারপতি হিসাবে স্থান দেওয়া হয় এবং কলকাতায় এই সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল 1773 রেগুলেটিং অ্যাক্ট অনুসারে 1774 সালে কিন্তু গঠন করা হয়েছিল কলকাতায় সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এটুকু কিন্তু আমাদের এখান থেকে জানতে হবে। পরের আমাদের প্রশ্ন রয়েছে মধ্যযুগে চট্টগ্রাম যে প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন। আচ্ছা, মধ্যযুগে চট্টগ্রামের এখানে আমাদের যে ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন, তিনি তার সভাকবিকে এখানে অনুবাদ করতে বলেছিলেন, সেটা হচ্ছে মহাভারত। অপশান নম্বর সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। ভালো করে দেখো, ছিলেন না বলা হয়েছে, তো সঠিক উত্তর আমাদের হবে কোনটা, ক্যাবিনেট মিশন প্ল্যানের সদস্য ছিলেন কে কে। এই যে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন যেটা কিন্তু ভারতে এসেছিল কত সালে, 1946-এ, যার ভিত্তিতেই পরবর্তীকালে আমাদের গণপরিষদ তৈরি করা হচ্ছে। এবং 1946 সাল, এই 1946 সালে টোটাল 3 জনের একটা দল কিন্তু আমাদের ভারতে আসে। এই 3 জনের মধ্যে কে কে ছিলেন, পেথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার, এই 3 জনেই কিন্তু ছিলেন। এবং পেথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার ছিলেন, কিন্তু পেথিক লরেন্স ছিল এই কমিটি বা এই মিশনের কিন্তু প্রধান, ঠিক আছে। কিন্তু জন সাইমন তিনি কিন্তু ছিলেন না, কারণ জন সাইমন এর আগে তিনি এসেছিলেন, যেটা হচ্ছে সাইমন কমিশন ভারতে এসেছিল 1928-এ, ঠিক আছে, যেটা কিন্তু জন সাইমনের নেতৃত্বেই এটা গঠন করা হয়েছিল। সুতরাং এটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। দেখো, এতক্ষণ কোশ্চেনগুলো দেখে তোমরা একটা আন্দাজ পেয়েই গেছো যে কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে চলেছে বা এসেছে ইতিমধ্যে। সুতরাং আমাদের কিন্তু এই ধরনের প্যাটার্নই কিন্তু করতে হবে। তার জন্য আমাদের কাছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে অ্যাপ রয়েছে সেখানে কিন্তু তোমরা ডাউনলোড করলে পেইড পিডিএফ সেকশানে দেখতে পাবে ভারতের ইতিহাস, যেখানে কমপ্লিট করা রয়েছে ভারতের ইতিহাস 80টা পেজের মধ্যে। ঠিক সেই একইভাবে কিন্তু পলিটি আমরা 81টা পেজের মধ্যে কমপ্লিট করে দিয়েছি। তার সাথে সাথে আমাদের কাছে ভূগোলও অ্যাভেলেবেল রয়েছে, ভূগোলের পিডিএফও রয়েছে। এবং তার সাথে বলে রাখি স্ট্যাটিক জিকে, যেটা হচ্ছে আমাদের এই মিসলিনিয়াস পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক স্ট্যাটিক জিকে, যেখানে 120টার ওপর টপিক রয়েছে। 124টি বা 26টি পেজ সংখ্যার মধ্যে এটাকে আমরা কমপ্লিট করে রেখেছি স্ট্যাটিক জিকে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই সম্পূর্ণ পিডিএফ তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে আমাদের অ্যাপ রয়েছে সেখানকার পেইড পিডিএফ সেকশানে পেয়ে যাবে তোমরা। এবং এখানে এত সহজভাবে এগুলো করা হয়েছে, এত অল্প পেজের মধ্যে করা হয়েছে, একদম টু দ্য পয়েন্ট, যেখান থেকে পড়লে তোমাদের এক্সামে কোশ্চেন তো আসবেই এবং তোমরা এটা ম্যাক্সিমাম টাইমস কিন্তু রিভিশন করতে পারবে। সেটা হচ্ছে এই 1 মাসের জন্য সবথেকে সেরা। যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, দেখো ভারতের যে ভূগোল রয়েছে সেটা আমরা রিসেন্টলি এটা তৈরি করে রেখেছি, একদম শর্ট টাইম নোটস রয়েছে, বারবার তোমরা রিভিশন করতে পারবে। এবং এটা 53টা পেজের মধ্যে আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একদম সোলার সিস্টেম, আমাদের ইউনিভার্স থেকে শুরু করেছি আমরা, তারপর আমাদের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এই সম্পর্কিত বিষয়গুলো রয়েছে, ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে রয়েছে, ভারতের প্রতিবেশী দেশ, কর্কটক্রান্তি রেখা, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমস থেকে সম্পর্কিত যা যা প্রশ্ন হয়, এছাড়া ভারতের যে সমস্ত রাজ্য বা অন্যান্য যা কিছু
রয়েছে আমাদের ভারতের জলবায়ু হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, যে কোনো ক্লাইমেট, বায়ুমণ্ডলের যে স্তর, ভারতের যে আমাদের উপকূলের যে সমভূমি, তটরেখা, পর্বত, মালভূমি, সমভূমি, মানে এই সম্পর্কিত যা যা মানে আমাদের প্রশ্ন রয়েছে, যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সমস্ত কিছু কিন্তু আমরা এই পিডিএফের মধ্যে কমপ্লিট করে দিয়েছি এবং একদম টু দ্য পয়েন্ট ডাইরেক্ট এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন কিন্তু পেয়ে যাবে। সুতরাং এটি কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে, যেটা কিন্তু তোমাদের একদম রিভিশনের জন্য তো হেল্প হবেই, এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই এক মাসে যত বেশি সম্ভব তোমরা কিন্তু রিভিশন দিতে পারবে, এবং যত বেশি সম্ভব এই ইতিহাস, সংবিধান, স্ট্র্যাটেজিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তোমাদের পড়তে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে, 13 টাকা করে কিন্তু রয়েছে, যে কোনো মাসে তোমরা নিতে পারবে। অবশ্যই তোমাদের বলবো মিসলিনিয়াসের জন্য লাস্ট 6 মাসেরটা করে যাবে, তাহলেই হবে। তোমাদের বলে রাখি যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা এখনও পর্যন্ত চলছে, এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় প্রচুর মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের পিডিএফ থেকে কমন এসেছে। দেখো, তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই নিতে পারবে। যদি কারো সমস্যা হয় এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। সেম একইভাবে স্ট্র্যাটেজিকের সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে, অ্যাপের মধ্যে তোমরা চলে যাবে, সেখানে ডিটেলস এবং ডেমো পিডিএফ সম্পূর্ণ ডিটেলস কিন্তু ওখানে দেওয়া রয়েছে। যার যেটা প্রয়োজন সেটা কিন্তু তোমরা নিতে পারবে। যেমনটা তোমাদের বলেছিলাম, স্ট্র্যাটেজিকেও কিন্তু 126টি পেজের মধ্যে কমপ্লিট করা আছে। সুতরাং তোমাদের যেটা প্রয়োজন তোমরা নিয়ে নিও। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে, কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন এই তানসেন? তো তানসেন সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তানসেন তিনি কিন্তু আকবরের রাজসভার একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, আর এক্ষেত্রে মনে রাখবে তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে। রামতনু পাণ্ডে তিনি হচ্ছেন, আসল নাম হচ্ছে কার? তানসেনের, যিনি কিন্তু আকবরের রাজসভার একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। তার সাথে মনে রাখবে যে এখানে আমাদের রয়েছে না বল্লাল সেন, এই সেন বংশ থেকে মনে রাখবে সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এই বল্লাল সেনই কিন্তু হচ্ছেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা। চলো পরের প্রশ্নে আসি। তানসেনের সময় কিন্তু নবরত্ন তারা কিন্তু ছিল, ঠিক আছে? এই 9 জনের নামটাও ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো দেখে রাখবে। মানে আমি যে টপিকগুলো তোমাদের পড়াচ্ছি মেনলি সেই টপিকের উপর থেকে যা যা রয়েছে, যদি আকবর পড়িয়ে থাকি আকবরের সম্পর্কে যা কিছু রয়েছে পড়ে যাবে। যেমন আমাদের সেন বংশ থেকে প্রশ্ন আসছে, সুতরাং সেন বংশ থেকে যা কিছু রয়েছে আমরা পড়ব। এইভাবে কিন্তু আমাদের এগুলোকে দেখতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অবশ্যই আমাদের হয়ে যাবে মছলিপুত্র ঘোষাল। ঘোষাল অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। তিনি কিন্তু আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন। এবং মনে রাখবে পরবর্তীকালে আমাদের আরও দুটো আমাদের গুরুত্বপূর্ণ ধর্ম রয়েছে। একটা হচ্ছে আমাদের কি জৈন ধর্ম। জৈন ধর্ম যার প্রবর্তক ছিলেন কে? মহাবীর। 24তম তীর্থঙ্কর ছিলেন এই মহাবীর, এবং 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। তার সাথে যদি বলা হয় প্রথম তীর্থঙ্করের নাম কি? ঋষভদেব বা আদিনাথ, তিনি ছিলেন প্রথম তীর্থঙ্কর, ঠিক আছে? এগুলো কিন্তু চলে আসে আমাদের পরীক্ষায়। তাছাড়া আমাদের যে গৌতম বুদ্ধ তিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক রয়েছেন, বৌদ্ধ ধর্মের, ঠিক আছে? যার ডাক নাম ছিল বা ছোটোবেলাকার নাম ছিল সিদ্ধার্থ। এগুলো পরীক্ষায় চলে আসে, এগুলো তোমরা দেখে রাখবে। পরের আমাদের প্রশ্ন রয়েছে, রামচরিত কে রচনা করেছিলেন? তো রামচরিত রচনা করেছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা রয়েছে রামচরিত। এবং রামচরিত মানস যদি বলা হয় তাহলে হতো আমাদের তুলসীদাস, যেটা অপশান নাম্বার এতে রয়েছে। কিন্তু এখানে অপশান নাম্বার বিতে রয়েছে দেখো কি, কৃত্তিবাস ওঝা। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বাংলা ভাষায় রামায়ণের যে রচনা সেটা কিন্তু করেছিলেন এই কৃত্তিবাস ওঝা, ঠিক আছে? এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং যেটা তোমাদের বললাম যে পাল রাজা রামপালের জীবনী নিয়ে লেখা হয়েছে রামচরিত, এটা কিন্তু সন্ধ্যাকর নন্দীর লেখা রয়েছে, অপশান নাম্বার ডি। চলো পরের প্রশ্ন। বলা হয়েছে ম্যান মেক্স হিমসেলফ, এই যে বইটি রয়েছে এর লেখককে? তোমাদের বুক অ্যান্ড অথর থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটাও তোমরা দেখে যাবে। আমি অলরেডি এগুলো করিয়েও দিয়েছি, আবার করিয়ে দেবো তোমাদের জন্য, স্পেশালি তোমাদের মিসলিনিয়াস এক্সামের জন্য। তাহলে আমাদের এটা কোনটা সঠিক উত্তর হবে বলে মনে হচ্ছে? এই বুক অ্যান্ড অথর থেকে রয়েছে ম্যান মেক্স হিমসেলফ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, ভি গর্ডন চাইল্ড। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো মনসবদারি প্রথার প্রবর্তক কে রয়েছেন? মানে আমাদের আকবর থেকে কিন্তু আবারও কিন্তু প্রশ্ন আসছে, কারণ মনসবদারি প্রথা যেটা কিন্তু 1571 সালে শুরু হয়েছিল, এবং মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা, সেটি কিন্তু শুরু করেছিলেন সম্রাট আকবর, ঠিক আছে? তাছাড়া আমাদের এখানে রয়েছে শেরশাহ সম্পর্কিত এখন যেটা আমার মনে আসছে সেটা হচ্ছে কবুলিয়ত এবং পাট্টা প্রথা তিনিই কিন্তু চালু করেছিলেন। এছাড়া জিটি রোডও তিনি চালু করেছিলেন, এগুলো দেখে নেবে। পরের প্রশ্ন রয়েছে আমাদের,
এদের মধ্যে কে, অর্থাৎ নিচেই যারা রয়েছে অপশান রয়েছে চারটে, এদের মধ্যে কোন রাজা সকল উত্তর পতনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? হর্ষবর্ধন। হর্ষবর্ধন সকল উত্তর পতনাথ এই উপাধি তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। অবশ্যই মনে রাখবে যে হর্ষবর্ধনের রাজত্বকালে একজন চীন দেশ থেকে ভারতে এসেছিলেন পরিব্রাজক, যার নাম কি? যার নাম হিউয়েন সাং। হিউয়েন সাং তিনি হর্ষবর্ধনের সময় ভারতে আসেন এবং হিউয়েন সাংয়ের যে গ্রন্থ সেটা কি লেখা রয়েছে, যেটা হচ্ছে আমাদের সি ইউকি। হিউয়েন সাংয়ের যে লেখা গ্রন্থ সেটা হচ্ছে সি ইউকি এবং ফাহিয়েনের লেখা গ্রন্থ সেটা হচ্ছে ফো কুয়োকি। এই দুটো আবার অনেকের মানে গুলিয়ে যায়, ভুল হয়ে যায়। পরবর্তীকালে অবশ্যই আমাদের দেখে নিতে হবে শশাঙ্ক। আচ্ছা, শশাঙ্কের রাজধানী কী ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। এবং বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? এই যে অপশান নাম্বার ডিতে রয়েছে ধর্মপাল, তিনি কিন্তু বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা ছিলেন। দেখো এইভাবে কিন্তু আমরা আমাদের পিডিএফে কিন্তু সম্পূর্ণটা তোমাদের দিয়ে রেখেছি এবং এখানে কিন্তু তোমাদের যে সমস্ত যা কিছু করানো হচ্ছে সেগুলো অলরেডি কিন্তু আমাদের নোটের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং যা নোট আমরা করে রেখেছি সেগুলো কিন্তু একদম টু দ্য পয়েন্ট রয়েছে, তোমরা রিভিশন করতে পারবে, এটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? এছাড়া আমাদের অপশান নাম্বার সিতে রয়েছে দেখো লক্ষণ সেন। লক্ষণ সেনের সময়কালে তোমরা জানো যে লক্ষণ সেনের যে সভাকবি তিনি ছিলেন কবি জয়দেব এবং যার লেখা কী রয়েছে? গীতগোবিন্দ। গীতগোবিন্দ কার লেখা রয়েছে? কবি জয়দেব, যিনি কিন্তু লক্ষণ সেনের সভাকবি ছিলেন। পরের আমরা প্রশ্নে আসব। পরের প্রশ্ন, ট্রি অফ লিবার্টি এখানে কে মহীশূরে রোপণ করেন? অর্থাৎ ট্রি অফ লিবার্টি এটা কে মহীশূরে রোপণ করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের টিপু সুলতান। অপশান নাম্বার সি হয়ে যাবে টিপু সুলতান। অবশ্যই মনে রাখবে যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল টিপু সুলতানের সাথে লর্ড কর্নওয়ালিসের মধ্যে 1792 সালে। এটাও কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। পরের প্রশ্ন আমাদের রয়েছে কি, ভারতে আগস্ট আন্দোলন এটি কবে হয়েছিল? আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন যেটা আগস্ট মাসে হয়েছিল কত সালে? 1942 সালে। 1942-এর 8ই আগস্ট এই আগস্ট আন্দোলন নামে যেটা পরিচিত, যেটা হচ্ছে আমাদের ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এছাড়া মনে রাখবে যে 1920 সালটাও ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এই সালেই হয়েছিল অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন 1920 সালে শুরু হয়েছিল এবং পরবর্তীকালে 1922 সালে যে চৌরি চৌরা ঘটনা সেটার জন্য কিন্তু মহাত্মা গান্ধী এই আন্দোলনকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন। এছাড়া আইন অমান্য আন্দোলন যেটা 1930 সালে হয়েছিল এবং এই সময়ে কিন্তু ডান্ডি অভিযানও শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে, সবে মুনিষে প্রজ মামা এই উক্তিটি কার রয়েছে? দেখো এই যে সবে মুনিষে প্রজ মামা, এর কথার অর্থ কি? এর কথার অর্থ হচ্ছে সমস্ত মানুষ আমার প্রজা বা আমার সন্তান। এই যে উক্তিটি করেছিলেন সেটা কে করেছিলেন? না মৌর্য সম্রাট অশোক। অপশান নম্বর বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর এই সম্পর্কিত অশোকের সম্পর্কে তোমরা মনে রাখবে, সম্রাট অশোকের যে কলিঙ্গ যুদ্ধ যেটা 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, কলিঙ্গ যুদ্ধ, এটা কোন শিলালিপিতে উল্লেখ রয়েছে? এটা কিন্তু পরীক্ষায় চলে আসে এবং বা তোমাদের এক্সামে কিন্তু এটা আসতে চলেছে। সুতরাং সঠিক উত্তর হয়ে যাবে ত্রয়োদশ শিলালিপি থেকে আমরা কিন্তু জানতে পারি, অশোকের ত্রয়োদশ শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের কথা কিন্তু আমরা জানতে পারি। এছাড়া গৌতমীপুত্র সাতকর্ণী এখানে রয়েছে, ইনি কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? তিনি সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট কোশ্চেন রয়েছে, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। তিনি কিন্তু ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। যেই সময় আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সিপাহী বিদ্রোহের সময় তিনিই কিন্তু ভারতের ভাইসরয় ছিলেন, লর্ড ক্যানিং। এছাড়া লর্ড ডালহৌসি তিনি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন এবং বঙ্গভঙ্গ কার সময় হয়েছিল? 1905 সালে হয়েছিল বঙ্গভঙ্গ, যেটা লর্ড কার্জনের সময়কালে হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? অত্যন্ত ইম্পর্টেন্ট, হুন আক্রমণের কবল থেকে সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন বা হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন, সেটা হচ্ছে গুপ্ত বংশের একজন মহান রাজা, সে হচ্ছেন স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা এই জন্যই বলা হয় কারণ তিনি হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন। এছাড়া সমুদ্রগুপ্ত রয়েছে গুপ্ত সাম্রাজ্য থেকে, তাকে বলা হয়ে থাকে ভারতের নেপোলিয়ান। কবিরাজ উপাধিতে ভূষিত রয়েছেন এই সমুদ্রগুপ্ত। এবং আমাদের এখানে অপশানে রয়েছে কে শকাব্দের যে প্রচলন করেছিলেন তিনি হচ্ছেন সম্রাট কনিষ্ক। 78 খ্রিস্টাব্দে তিনি কিন্তু শকাব্দের প্রচলন করেন।
পরবর্তী আমরা প্রশ্নে আসব এবং পরবর্তী প্রশ্ন আমাদের শুরু হচ্ছে ভারতের সংবিধান থেকে। এতক্ষণ কিন্তু আমরা ইতিহাস থেকে দেখলাম, তার মানে বুঝতেই পারছো 22টা কোশ্চেন কিন্তু রয়েছে ইতিহাস থেকে। তার মানে ইতিহাসের যে পিডিএফটি তোমাদের আমি দিচ্ছি সেই পিডিএফটা যদি কমপ্লিট করে ফেলতে পারো তাহলে ধরে রাখতে পারো যে 75-এর মধ্যে তোমরা এই 22টি বা 20টির ওপর যা প্রশ্ন আসবে সেগুলো সবই কিন্তু করতে পারবে, কারণ এখানে যত প্রশ্ন রয়েছে সব ইতিমধ্যে আমাদের পিডিএফে অ্যাভেলেবেল আছে। এবং এছাড়াও যদি কিছু বাদও পড়ে যায় সেগুলোও কিন্তু আমরা আমাদের ক্লাসের মাধ্যমে সেটাকে সম্পূর্ণভাবে করে দেবো, যাতে তোমাদের কোনো রকম খামতি না থাকে। তো চলো আমরা এবার ভারতের সংবিধান থেকে দেখি কোন কোন প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় এসেছিল। প্রথমেই রয়েছে, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? অর্থাৎ লোক ইস্ট পলিসি, পূর্ব তাকাও যে নীতি রয়েছে এটা আমাদের কোন প্রধানমন্ত্রীর কার্যকালের সময় এটাকে প্রণয়ন করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে পিভি নরসিমহা রাওয়ের সময় এটাকে কিন্তু করা হয়েছিল। এবং মনে রাখবে ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক কিন্তু বলা হয়ে থাকে পিভি নরসিমহা রাওকে। ঠিক আছে। এবং এই যে পলিসি যেটা প্রবর্তন করা হয়েছিল, প্রণয়ন করা হয়েছিল সাল 1991 সালে। এটুকুই আমাদের এখান থেকে লাগবে। পরের আমাদের যে প্রশ্ন রয়েছে, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু হয়েছিল প্রথম কার ঘটেছিল? আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু হয়েছিল কার? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে জাকির হুসেন। জাকির হুসেনের রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার কিন্তু মৃত্যু হয়েছিল। এবং মনে রাখবে এখানে তিনি কিন্তু কার্যকালের সময়কালে কিন্তু মারা যান। ঠিক আছে। আর তার সাথে কিন্তু মনে রাখবে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? না, এই জাকির হুসেনই কিন্তু ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। যদি বলা হয় ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, তাহলে সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের সঠিক উত্তর হতো। পরের প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন? সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এটুকুই মনে রাখবে। এবং যদি ইন্দিরা গান্ধীর কথা বলা হয়, তিনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পরের প্রশ্নে আমরা আসবো। প্রশ্নের লেভেল বুঝতেই পারছো, একদম ইজি লেভেলেরই কোশ্চেন কিন্তু হয়েছিল, এই জন্যই কাট অফটা হাই গিয়েছিল। ঠিক আছে। তবে দেখা যাক এই বছর প্রশ্নপত্র যদিও কিছুটা তোমাদের পরিবর্তন হলেও হতে পারে। যাই হোক, তোমরা কিন্তু যা ক্লাস দেবো সেখান থেকে তোমাদের ম্যাক্সিমামটাই চলে আসবে। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? দেখো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। তিনি উত্তরপ্রদেশ থেকে কিন্তু বিলং করছেন। তার সাথে কিন্তু তোমাদের মনে রাখতে হবে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন। যিনি প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন তিনি হচ্ছেন সরোজিনী নাইডু, যিনিও কিন্তু উত্তরপ্রদেশ থেকেই ছিলেন। কে ছিলেন? সরোজিনী নাইডু ছিলেন, তিনিও উত্তরপ্রদেশ থেকে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের মনে রাখবে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কে? পদ্মজা নাইডু। অপশান নাম্বার বিতে রয়েছে এবং এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আমাদের শুরু হচ্ছে ভারতের ভূগোল থেকে। তো জিওগ্রাফি থেকে আমাদের কোন কোন কোশ্চেনগুলো এসেছিল? প্রথম রয়েছে এখানে, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে নদীর তীরে এটা অবস্থান করছে? তো হলদিয়া বন্দরটি অবস্থান করছে কোন দুটি নদীর সঙ্গমস্থলে? সঠিক উত্তর হয়ে যাবে হলদি নদী এবং হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থান করছে হলদিয়া বন্দর। ঠিক আছে। এবং কলকাতা শহর বা হাওড়া শহর এগুলোও কিন্তু আমাদের এই হুগলি নদীর তীরেই অবস্থান করছে। তার সাথে মনে রাখবে আরেকটা প্রশ্ন আসতে পারে তোমাদের, যে দ্বারকেশ্বর এবং শিলাবতী এই দুটো নদীর যে মিলিত প্রবাহ কী নামে পরিচিত? সেটা রূপনারায়ণ নামে কিন্তু পরিচিত। পরীক্ষায় এটাও কিন্তু দিতে পারে। পরের প্রশ্ন দেখো, সর্দার সরোবর বাঁধ এটা কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তো আমরা জানি যে সর্দার সরোবর বাঁধ এটি কিন্তু গুজরাটের যে নর্মদা নদী রয়েছে তার উপর এটি অবস্থান করছে সর্দার সরোবর বাঁধ। এর সাথে কিন্তু আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? এটাও পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা বলতে পারো চলেই আসবে। সেটা হচ্ছে মেধা পাটেকর। মেধা পাটেকর তিনি কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া ভাগড়া নাঙ্গাল বাঁধ এটা কোন নদীর ওপর রয়েছে? এই যে শতদ্রু, এখানে নেই আমাদের, শতদ্রু নদীর ওপর কিন্তু অবস্থান করছে ভাগড়া নাঙ্গাল ড্যাম। এবং যদি বলা হয় ভারতের দীর্ঘতম বাঁধ, সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ, যেটা ওড়িশার মহানদীর ওপর অবস্থান করছে। এগুলো একটু তোমরা দেখে রাখবে, যদিও আমরা ক্লাসের পরবর্তীতে তোমাদের এগুলো কভার করে দেবো। পরের প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি কী নামে পরিচিত? দেখো, দক্ষিণ চীন সাগরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের টাইফুন। টাইফুনটা হচ্ছে আমাদের চীন সাগরে। এবং উইলি উইলি যে ঘূর্ণিঝড় দেখা যায় সেটা হচ্ছে আমাদের কোথায়? অস্ট্রেলিয়ায় দেখা যায় উইলি উইলি। ঠিক আছে। যদি বলা হয় হ্যারিকেন, হ্যারিকেন ঘূর্ণিঝড় এটা কোথায় দেখা যায়? এটি কিন্তু আমাদের ক্যারিবিয়ান সাগর বা আটলান্টিক মহাসাগর যেখানে রয়েছে সেখানে কিন্তু এই ধরনের ঘূর্ণিঝড় আমরা দেখতে পাই।
আর টর্নেডো তো আমরা জানি এটা আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএতে কিন্তু এটা আমরা দেখতে পাই। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? দেখো সর্বোচ্চ বাঁধ, হাইয়েস্ট ড্যাম তাহলে হয়ে যাবে তেহরি বাঁধ, যেটা উত্তরাখণ্ডে অবস্থান করছে। ভাগীরথী নদীর ওপর যেটা অবস্থান করছে উত্তরাখণ্ডে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের তেহরি বাঁধ। এবং যদি দীর্ঘতম বলা হয় সেটা হীরাকুদ বাঁধ, ঠিক আছে, আর যেটা বৃহত্তম সেটা ভাগড়া নাঙ্গাল। চলো পরের প্রশ্ন, দেখো লোকটাক হ্রদ এটা কোথায় অবস্থান করছে? এটা আমরা সকলেই জানি যে লোকটাক হ্রদ তো আমাদের মণিপুরে অবস্থান করছে, কিন্তু তার থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন হয়, সেটা হচ্ছে প্রশ্ন যদি বলা হয় উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা? উত্তর পূর্ব ভারতের ফ্রেশ ওয়াটার লেক এটা কোনটা? এটা হচ্ছে লোকটাক হ্রদ। উত্তর পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ হচ্ছে বৃহত্তম, সেটা লোকটাক হ্রদ। এবং মনে রাখবে ভারতের যদি বলা হয় জাতীয় উদ্যান রয়েছে না, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এটা কোথায় অবস্থান করছে? যেটা হচ্ছে ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ভাসমান জাতীয় উদ্যান, এটা অবস্থান করছে এই আমাদের লোকটাক যে হ্রদ রয়েছে মণিপুর রাজ্যে, সেখানেই কিন্তু এটি অবস্থান করছে, ঠিক আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, আশা করি এগুলো তোমরা জানোই, ঠিক আছে। তো এগুলো নর্মাল কোশ্চেন। পরের প্রশ্ন রয়েছে, গ্রেট ব্যারিয়ার রিফ এটা কোথায় অবস্থান করছে? গ্রেট ব্যারিয়ার রিফ এটি কিন্তু অবস্থান করছে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। আর এটা কি? এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর, যেটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, যেটা অস্ট্রেলিয়া উপকূলে কিন্তু আমরা দেখতে পাবো। বিশেষ করে অস্ট্রেলিয়ার কাছে প্রশান্ত মহাসাগরে এটিকে কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক রয়েছে? কি বলা হয়েছে? বলা হয়েছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলেম যে আমাদের কেন্দ্র রয়েছে, সংরক্ষণ কেন্দ্র, এটা কী ধরনের কেন্দ্র, ঠিক আছে। তো এটি হচ্ছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, যেটা নাগার্জুন সাগর শ্রীশৈলেম, যেটা অবস্থান করছে অন্ধ্রপ্রদেশে। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের বৃহত্তম এটি একটি ব্যাঘ্র প্রকল্প, অন্ধ্রপ্রদেশে এটি অবস্থান করছে, ঠিক আছে। তার সাথে যদি বলা হয় ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র প্রকল্প কোনটা, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ক্ষুদ্রতম হচ্ছে বোর টাইগার রিজার্ভ। কি বললাম? বোর টাইগার রিজার্ভ, যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে ভারতের। চলো পরের প্রশ্ন, আমি যে এক্সট্রা কথাগুলো তোমাদের বলছি এগুলো পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা ভাববে না যে আমি এই যেগুলো বলছি একটাও ইম্পর্টেন্ট নয়, অলরেডি কিন্তু পরীক্ষায় চলে এসেছে। পরের প্রশ্ন, রান অফ কচ্ছ এটা ভারতের কোন প্রদেশে অবস্থান করছে? রান অফ কচ্ছ যেটা অবস্থান করছে কোথায়? গুজরাটে অবস্থান করছে। এবং গুজরাটে এটা কচ্ছের রনে অবস্থান করছে। আর রন কথার অর্থ কি? পরীক্ষায় আসে। রন কথার অর্থ হচ্ছে আমাদের কি, লবণাক্ত যে জলাভূমি বা কর্দমাক্ত যে মৃত্তিকা রয়েছে সেটাই হচ্ছে এই রন কথার অর্থ। পরের প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? ভারতের দাক্ষিণাত্য মালভূমির যে উচ্চতম অংশ সেটা হচ্ছে আনাইমুদি। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। যদি বলা হয় পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা জিন্দগাদা পিক হতে পারে আমাদের। এবং সাতপুরার যদি সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় সেটা হয়ে যাবে ধূপগড়। পরের প্রশ্ন, দেখো বলা হয়েছে যে ব্রাজিলের আমাজন অববাহিকায় যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটা হলো কোনটা? অর্থাৎ ব্রাজিলের যে আমাজন অববাহিকা রয়েছে এটা কোন ক্লাইমেটের মধ্যে পড়ছে, কোন জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ছে? সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত হচ্ছে ব্রাজিলের আমাজন অববাহিকা, এবং যেটা দক্ষিণ আমেরিকার মহাদেশের মধ্যে পড়ছে। কোথায় অবস্থান করছে? কোন মহাদেশে? দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে পড়ছে। আর আমাজনের যে বনাঞ্চল এটাকে কিন্তু আমরা যে নামে চিনি সেটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে। এটা কী নামে চিনি? সেলভা নামে কিন্তু এটাকে আমরা চিনি, ঠিক আছে। আর পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? পৃথিবীর ফুসফুস কিন্তু বলা হয়ে থাকে এই আমাজন অববাহিকা বা আমাজন রেইন ফরেস্ট, এটাকেই বলা হয় পৃথিবীর ফুসফুস। কারণ পৃথিবীর প্রায় 40%-এর উপর যে আমাদের অক্সিজেন সে কিন্তু এখান থেকেই কিন্তু চলে আসে। চলো পরের প্রশ্ন দেখি, ফটাফট দেখতে হবে, অনেক কোশ্চেন রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে যেটি শ্রেণীভুক্ত নয়, মানে অন্যান্যগুলির থেকে আলাদা, সেটা কোনটা? দেখো খাইবার, বোলান, গোমাল, গোমুখ, এগুলো কি? খাইবার, বোলান, গোমাল এগুলো কিন্তু আমাদের গিরিপথ বা পাস, বিভিন্ন পাস। আর গোমুখ কি? গোমুখ হচ্ছে আমাদের গঙ্গোত্রী হিমবাহের যে গুহা সেটাই হচ্ছে গোমুখ, যেখান থেকে আমাদের গঙ্গা বা ভাগীরথী নদীর উৎপত্তি হয়েছে, সেটাই হচ্ছে আমাদের গোমুখ, তাই না? তো এটাই হচ্ছে আমাদের আলাদা হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন রয়েছে আমাদের কি, মরু অঞ্চলের সৃষ্ট মৃত্তিকাকে কি বলা হয়? মরু অঞ্চলের সৃষ্টি মৃত্তিকাকে কিন্তু বলা হয় সিরোজেম মৃত্তিকা বা অ্যারিডিসল বা সিরোজেম, যেটা অপশানে থাকবে সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
যদি আমাদের বলা হতো নাতিশীতোষ্ণ অঞ্চলের যে তৃণভূমির মৃত্তিকা সেটা কী নামে পরিচিত, সেটা হচ্ছে চার্নোজম নামে পরিচিত, ঠিক আছে। অথবা তোমাদের থাকতে পারে মলিসল, অপশান নাম্বার ডি, যারই আরেক নাম হচ্ছে চার্নোজেম মৃত্তিকা, সেটা নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমির যে মৃত্তিকা। পরের প্রশ্ন, ভারতের পিটসবর্গ বা পিটসবর্গ বলা হয় কোন জায়গাকে? তো ভারতে পিটসবর্গ বলা হয়ে থাকে কোন জায়গাকে? অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে জামশেদপুর, অপশান নাম্বার ডি। এবং মনে রাখবে আমাদের ভারতের রোড বলা হয় কাকে? ভারতের রোড বলা হয় কিন্তু দুর্গাপুরকে, পরীক্ষা চলে আসে। ভারতের পিটসবার্গ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের জন্য কিন্তু বিখ্যাত রয়েছে জামশেদপুর, এই জন্যই এটাকে বলা হচ্ছে। তাছাড়া ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? যেটা আমরা জানি আহমেদাবাদকে বলা হয়ে থাকে ভারতের ম্যানচেস্টার। এবার আমরা দেখব ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। দেখো বলা হয়েছে কি, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু হয়েছিল কোন ব্যাংকে? কথা বলার এটিএম ভারতে কোন ব্যাংকে প্রথম চালু হয়েছে? সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রথম চালু করেছে কথা বলা এটিএম, ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে। তার সাথে মনে রাখবে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বর্তমানে রয়েছে এটা। এবং এই যে এসবিআই ব্যাংক, যেটা 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, মহারাষ্ট্রের মুম্বাইতে রয়েছে এর হেডকোয়ার্টার। এবং এসবিআইয়ের যে আগের নাম সেটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এটাও পরীক্ষায় কিন্তু চলে আসে। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়েছে ভারতের প্রথম ব্যাংক? সেটা কোনটা? সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এবং আইসিআইসিআই এর ফুল ফর্মটা কি জানো? সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এবার আমরা দেখব আমাদের সায়েন্স থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিলো সেগুলো দেখে নিই। এবার মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সায়েন্সের পার্টও। আর তোমাদের বলে রাখি, সায়েন্সের জন্য তোমাদের কিন্তু একটা পিডিএফ আসছে খুব শীঘ্রই, সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। এখানে কিন্তু সায়েন্স থেকে যা যা আমাদের মানে তোমাদের নোটসে আমি যা যা দিয়ে দেবো তার বাইরে তোমরা ধরতে পারো আসবে না, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখান থেকে চলে আসবে। টেলিগ্রামে আমি জানিয়ে দেবো, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখানে অবশ্যই যুক্ত থাকবে। প্রথম প্রশ্ন রয়েছে সায়েন্স থেকে, কীটপতঙ্গের অধ্যয়নকে কী বলা হয়? দেখো, স্টাডি অফ যে আমাদের ইনসেক্ট রয়েছে সেটাকে কিন্তু আমরা বলি কি, এন্টোমোলজি, যেটা আমরা ইংরেজির যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ক্লাস দিয়েছিলাম সেখানে আমরা দেখেছি। এবং পাখি সংক্রান্ত যে বিদ্যা রয়েছে সেটাকে বলা হয় অর্নিথোলজি। কি বলা হয়? অর্নিথোলজি, পাখি সম্পর্কিত, ঠিক আছে। আর যদি বলা হয় মাটি সম্পর্কিত, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কি, মাটি সম্পর্কিত হচ্ছে পেডোলজি। নেক্সট পরের প্রশ্ন বলা হয়েছে, বাতাসে কোন গ্যাস সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? আমরা সকলেই জানি নাইট্রোজেন কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় 78%, এবং অক্সিজেনের পরিমাণ পরবর্তী সেকেন্ড যেটা আসছে 21%। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কি, বলা হয়েছে প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন তার নাম কি? তার নাম কেউ নয়, কি সেটা? মাদার কুরি, মেরি কুরি। তিনি দুটি কিন্তু ফিল্ডে কিন্তু তিনি পেয়েছেন, অবশ্যই কিন্তু পদার্থ এবং রসায়ন বিজ্ঞানে তিনি কিন্তু পেয়েছেন মেরি কুরি। এবং কিসের জন্য পেয়েছেন? না, তেজস্ক্রিয়তা এবং রেডিয়াম আবিষ্কারের জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কারটি পেয়েছেন। পরের প্রশ্ন কি রয়েছে, বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার, যার মাধ্যমে গতি পরিমাপ করা হয়। ব্যারোমিটার, যার মাধ্যমে বায়ুর চাপ মাপা হয়। হাইগ্রোমিটার হচ্ছে আমাদের কি, যার মাধ্যমে বায়ুর আর্দ্রতা মাপা হয়, ঠিক আছে। আর ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ মাপা হয়, চাপ গ্যাসের। আর থার্মোমিটার, যার মাধ্যমে আমাদের শরীরের তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয়, ঠিক আছে। তো এই সম্পর্কিত যা যা রয়েছে সেগুলো সবই কিন্তু স্ট্যাটিক জিকের পিডিএফের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে এগুলো। দেখো, পরের প্রশ্ন রয়েছে সংকর ধাতু থেকে আমাদের কোশ্চেন করা হয়েছিল, এগুলোও কিন্তু আমাদের দেওয়া রয়েছে স্ট্যাটিক জিকেতে। ব্রোঞ্জে তামার সাথে কি মেশানো থাকে? অর্থাৎ তামার সাথে কি মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়? তামা এবং টিন মিশিয়ে তৈরি হয় সংকর ধাতু ব্রোঞ্জ। যেমন আমরা তামা এবং দস্তা মেশালে কী পাবো? পিতল পাবো, ঠিক সেই রকম। পরের প্রশ্ন বলা হয়েছে, ম্যালেরিয়া রোগের বাহক কে? আমরা জানি ম্যালেরিয়া রোগ কার জন্য হয়? মশা কামড়ার জন্য হয়। এবং এখানে কিন্তু সবথেকে রোল প্লে করে সেটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার জন্যই কিন্তু ম্যালেরিয়া রোগটি কিন্তু হয়ে থাকে। এবং যদি বলা হয় যে ফাইলেরিয়া হয়, সেটা কার জন্য হয়? সেটা কিন্তু কিউলেক্স যে মশা রয়েছে তার জন্য হয়ে থাকে। এবং ডেঙ্গু রোগ যেটা হয়ে থাকে সেটা কার জন্য হয়? সেটা হচ্ছে এডিস মশার কারণে কিন্তু হয়ে থাকে। আর যদি পরীক্ষায় আসে ম্যালেরিয়া রোগের যে জীবাণু সেটা আবিষ্কার করেছিলেন কে? রোনাল্ড রস, ঠিক আছে, পরীক্ষায় আসতেই পারে রোনাল্ড রস। পরের প্রশ্ন, নুনের রাসায়নিক সংকেত কী রয়েছে? রাসায়নিক সংকেত কেমিক্যাল নেম দেওয়া রয়েছে তোমাদের। দেখো, NaCl রয়েছে আমাদের নুনের রাসায়নিক সংকেত রয়েছে। এবং খাবার সোডার রাসায়নিক সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে।
সোডিয়াম বাইকার্বনেট এখানে কিন্তু নেই, সেটা হচ্ছে NaHCO3। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? রক্ত পরিশোধন করে নিচের কোন অঙ্গটি? আমাদের সঠিক উত্তর কোনটা হবে? বৃক্ক বা কিডনি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যদি প্রশ্ন বলা হয় যে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি, সেটি হয়ে যাবে আমাদের কি যকৃৎ। যকৃৎ হচ্ছে সবথেকে বড় গ্রন্থি বা লিভারও আমরা বলতে পারি। ঠিক আছে, ইনসুলিন যদি বলা হয় কোথা থেকে খরিত হয়, এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অপশানে রয়েছে অগ্নাশয়। অগ্নাশয় থেকে কিন্তু ইনসুলিন খরিত হয়, এটাও চলে আসতে পারে। নেক্সট কোশ্চেন। পরের প্রশ্নে রয়েছে কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু বা কোষ অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরেই দেখা যায়? অর্থাৎ নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু প্লাস্টিড। প্লাস্টিড যেটা কিন্তু আমরা দেখতে পাই শুধুমাত্র উদ্ভিদ কোষে। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কোষ থেকে আমাদের হতে পারে। তার মধ্যে রয়েছে কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা এনার্জি কারেন্সি বলা হচ্ছে। ঠিক আছে, এছাড়া আমাদের কি বলা হচ্ছে কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াস, যেটা রয়েছে অপশান নাম্বার এতে। এবং কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? যেটা হচ্ছে কি হবে রাইবোসোম। রাইবোসোমকে বলা হয়ে থাকে প্রোটিন ফ্যাক্টরি। পরের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? অর্থাৎ ধাতু অধাতু থেকে কোশ্চেন আসছে। তো ধাতু নয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সালফার। বাকি পারদ, জিঙ্ক, তামা, তোমাদের অনেকেই মনে হতে পারে পারদ। পারদ হচ্ছে আমাদের তরল ধাতু। তরল ধাতু যেটা হচ্ছে ঘরোয়া তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলা হয়েছে নিচের কোনটি মূলের সবজি বা রুট সবজি? তো রুট সবজি মানে কোনটা? ফুলকপি তো নয়, শসাও নয়, লাউ নয়, কিন্তু গাজর কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মানে মূলের মতো যে সবজি রয়েছে সেটাই। পরের প্রশ্ন। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? জলবাহিত রোগ কোনটা রয়েছে? অবশ্যই টাইফয়েড রয়েছে। টাইফয়েড হচ্ছে আমাদের জলবাহিত রোগ রয়েছে। ঠিক আছে, এখানে টিউবারকিউলোসিস রয়েছে। টিউবারকিউলোসিস এটা আমাদের কী বাহিত রোগ হচ্ছে? এটা কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, যক্ষা বা টিবি রোগ সেটা কিন্তু ব্যাকটেরিয়ার জন্যই দায়ী, টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া। নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? কী ধরনের আবিষ্কার করেছিলেন নিকোলা টেসলা? দেখো এখানে কিন্তু দুটো জিনিস হয়। এখানে একটা হচ্ছে আমাদের এসি আর একটা হচ্ছে ডিসি। এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, সেটা আবিষ্কার করেছিলেন নিকোলা টেসলা। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে এটা। কিন্তু আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। এটা আবিষ্কার করেছিলেন কে? এটা আবিষ্কার করেছিলেন আলভা এডিসন, থমাস আলভা এডিসন। ঠিক আছে, থমাস আলভা এডিসন তিনি কিন্তু এই ডাইরেক্ট কারেন্ট বা ডিসি এটা আবিষ্কার করেছেন। আর নিকোলা টেসলা তিনি এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করেন। পরের প্রশ্ন। নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? উভচর নয় কোনটা? কুমির উভচর? না, কুমির কিন্তু উভচর নয়। ঠিক আছে, নিউট বা স্যালম্যান্ডর বা ব্যাং এরা সবাই রয়েছে আমাদের কি উভচর, অ্যাম্ফিবিয়ান। ঠিক আছে, এবং কুমিরের সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে যদি বলা হয় সাপ, এ কি? এ হচ্ছে আমাদের সরীসৃপ। ঠিক আছে, এছাড়া টিকটিকি, টিকটিকি যদি বলি এও কিন্তু আমাদের সরীসৃপের মধ্যেই পড়ছে। কুমির সরীসৃপের মধ্যে পড়ছে কারণ এটা বুকে ভর দিয়ে চলছে। ঠিক আছে, তো এই কারণে কিন্তু এরা সব সরীসৃপ ক্যাটাগরিতে আসছে, উভচর নয়। পরবর্তী এবার আমরা দেখে নেব কিছু কম্পিউটার সম্পর্কিত কোশ্চেন রয়েছে আমাদের পরীক্ষায় এসেছিল, যার মধ্যে কী কী রয়েছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে, সকলে শেয়ার করে দেবে, এবং চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে এখনই ফলো করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু আপকামিং সমস্ত এক্সামের জন্য তোমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রিতে কিন্তু পেতে চলেছো। ঠিক আছে, যা কিন্তু ক্লাস দেওয়া হবে একদম বেস্ট ক্লাস কিন্তু দেওয়া হবে। আর কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তোমাদের কোন কোন টপিকগুলো প্রয়োজন রয়েছে পিএসসি মিসলিনিয়াস এক্সামের জন্য। ঠিক আছে, সেই টপিকগুলো কিন্তু আমি এখানে করিয়ে দেবো কমপ্লিট, যেহেতু আমাদের কাছে এখনও পর্যন্ত 1 মাসেরও বেশি সময় আছে। পরের প্রশ্ন। পরিগণনামূলক কর্মকাণ্ড যেটা কম্পিউটিং এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? আমরা জানি কম্পিউটার কিন্তু শুধুমাত্র 2 ধরনের সংখ্যাই জানে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এবং এটা হচ্ছে কোন ধরনের সংখ্যা? সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে আসছে 0 এবং 1। যদি বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় এটাকে। ঠিক আছে, ব্রেন। পরের প্রশ্ন। কম্পিউটার থেকে একটাই কোশ্চেন ছিল, ঠিক আছে, বেশি না। পরবর্তী রয়েছে স্ট্যাটিক জিকে থেকে। স্ট্যাটিক জিকেতে অনেক কোশ্চেনই আমাদের থাকে। প্রথমত রয়েছে বিমানবন্দরহীন দেশ নিচের মধ্যে কোনটা? তো বিমানবন্দর নেই কোন এলাকায় বা কোন দেশে? তো সঠিক উত্তর হবে কোনটা? মোনাকোতে নেই, স্যান মেরিনোতে, অ্যান্ডোরাতে, ঠিক আছে, বা লিচেনস্টাইন।
এই 4টে দেশেই কিন্তু আমাদের কোনো রকম বিমানবন্দর নেই। আর এরা কোথাকার? এরা হচ্ছে সব ইউরোপ মহাদেশের কান্ট্রি রয়েছে, ঠিক আছে। ইউরোপ কন্টিনেন্টের মধ্যে পড়ছে এই কোন মোনাকো, স্যান মেরিনো, অ্যান্ডোরা এবং লিচেনস্টাইন। এরা সবাই ইউরোপের মহাদেশের মধ্যে অন্তর্গত পড়ছে এবং এদের মধ্যে কারোর কিন্তু বিমানবন্দর নেই। পরের প্রশ্ন রয়েছে, আমাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থান করছে? দেখো, আমাজন এর সদর দপ্তর এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি, সিয়াটেল, যেটা ওয়াশিংটন ডিসি আমেরিকার মধ্যেই পড়ছে একটা শহর, সেটা হচ্ছে সিয়াটেল, এবং এখানেই রয়েছে এদের হেডকোয়ার্টার, ঠিক আছে। যদি বলা হয় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে ছিলেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে? অবশ্যই বিল গেটস এবং পল অ্যালেন, তারা দুজনেই কিন্তু মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা রয়েছেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা কে রয়েছেন? জেফ বোজেস, পরীক্ষায় কিন্তু চলে আসে। এছাড়া অ্যাপেলের যদি বলা হয় হেডকোয়ার্টার কোথায় আছে, সেটা ক্যালিফোর্নিয়াতে আছে অ্যাপেলের iOS সিস্টেম। পরের প্রশ্ন রয়েছে কি, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল 12 ফেল, যে আমরা দেখেছিলাম চলচ্চিত্র, এখান থেকে অনেক প্রশ্ন হয়েছিল এর আগে। তো এখানে কিন্তু কার ওপর, কোন আইপিএসের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছিল? মনোজ কুমার শর্মা, আইপিএস মনোজ কুমার শর্মার ওপর এটা কিন্তু তৈরি করা হয়েছিল। এবং 12 ফেল এই যে সিনেমাটি, যার পরিচালক কে ছিলেন? বিধু বিনোদ চোপড়া, পরীক্ষায় আসতেই পারে। এবং যদি বলা হয় ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? কিরণ বেদি। চলো পরের প্রশ্ন, আই হ্যাভ এ ড্রিম এই উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার সাথে যুক্ত রয়েছে? ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে মার্টিন কিং, ঠিক আছে, মার্টিন লুথার কিং। অপশান নম্বর বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি রয়েছে? ভারতের প্রথম জাতীয় উদ্যান আমরা জানি হেইলি ন্যাশনাল পার্ক, যেটা বর্তমান হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। কোথায় অবস্থান করছে? উত্তরাখণ্ডে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? এদের মধ্যে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডিতে রয়েছে মেটামরফোসিস, অপশান নাম্বার ডি। পরের প্রশ্ন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে রয়েছেন? দেখো, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা যদি বলা হয়, হয়ে যাবে আমাদের জুনকো তাবাই, অপশান নাম্বার সি হয়ে যাবে। এবং তার সাথে মনে রাখবে যে এই জুনকো তাবাই তো এখানে তিনি রয়েছেন প্রথম মহিলা হিসেবে, এবং প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় করেছেন তিনি কে? তিনি হচ্ছেন বাচেন্দ্রী পাল, অপশান নাম্বার এতে রয়েছে, তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা। যদি বলা হয় পরপর 2বার এভারেস্ট জয় করেছেন কোন ভারতীয় মহিলা, তাহলে হয়ে যাবে কোনটা? সন্তোষ যাদব, যিনি পরপর 2বার এভারেস্ট জয় করেছেন, ভারতের প্রথম মহিলা। তিনটে বললাম, তিনটেই কিন্তু ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে, তার নাম অ্যামেলিয়া ইয়ারহার্ট। পরের প্রশ্ন, জৈব বিপর্যয়ের একটি উদাহরণ বলো। দেখো, সেই সময় 2023-এর প্রশ্নে কিন্তু এটা ছিল, এটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড একটা কোশ্চেন ছিল, যেটা কিন্তু 2020 বা 2019-এর যে কোভিড-19 ছিল, সেটা কিন্তু একটা জৈব বিপর্যয়ের একটা, বলতে পারি একদম পরোক্ষ কিন্তু একটা উদাহরণ ছিল, ঠিক আছে, পরোক্ষ নয়, প্রত্যক্ষ কিন্তু একটা উদাহরণ কিন্তু আমরা দেখেছি, কোভিড-19। পরের প্রশ্ন, বিরল রোগ দিবস মূল লক্ষ্য কী রয়েছে? বিরল রোগ দিবসের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের ওপর তার ফলাফল। অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কী রয়েছে, ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক সেটা কোনটা? ভারতের সেনাবাহিনী যদি বলা হয়, দেখো, পরমবীর চক্র যেটা রয়েছে, সেটা কিন্তু সবথেকে হাইয়েস্ট কিন্তু রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে। এবং পরমবীর চক্র, তারপরে আসে আমাদের কি পরমবীর চক্র, তারপর বীর চক্র, তারপর শৌর্য চক্র, তারপর অশোক চক্র, এইভাবে কিন্তু পরপর আমাদের থাকে। যদি বলা হয় যে অসামরিক, যদি বলা হয় সর্বোচ্চ সম্মান কোনটা, সেটা হচ্ছে ভারতরত্ন, তারপর পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, এরকম পরপর আসে। আর মেজর সোমনাথ শর্মা, তিনি কিন্তু প্রথম পেয়েছিলেন এটি। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় বায়ুসেনার আদর্শ বাক্য কী? দেখো, আদর্শ বাক্য বা নীতি বাক্য যেটা বলা হচ্ছে, সেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্ষেত্রে যেটা হচ্ছে গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ করা, অর্থাৎ টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, গৌরবের সাথে আকাশ স্পর্শ করা, এটা হচ্ছে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে। যদি বলা হয় আর্মির ক্ষেত্রে কী আছে, সেটা হচ্ছে সার্ভিস বিফোর সেলফ, অর্থাৎ নিজের আগে সেবা, দেশ সেবা, সেটাই হচ্ছে আর্মির কিন্তু নীতিবাক্য, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী আছে, রমেশবাবু প্রজ্ঞানন্দ তিনি ভারতের কি? এটা আমরা সকলেই জানি, তিনি একজন বিখ্যাত দাবাড়ু রয়েছেন, দাবা খেলোয়াড়।
এখান থেকে কিন্তু তোমাদের আরেকটি কোশ্চেনে কিন্তু আসতেই পারে, সেটা হচ্ছে ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার কে রয়েছেন, তার নাম হচ্ছে বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে, এবং তার সাথে মনে রাখবে মাইন্ড মাস্টার, এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে, এটা কার? মাইন্ড মাস্টার, সেটা হচ্ছে এই বিশ্বনাথন আনন্দ, পাঁচবারের দাবার গ্র্যান্ড মাস্টার জয়ী বিশ্বনাথন আনন্দ, তার আত্মজীবনী যেটা হচ্ছে সেটাই হচ্ছে মাইন্ড মাস্টার। পরের প্রশ্ন রয়েছে আমাদের কি, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? তিনি কে? তিনি হচ্ছেন রাজা রবি বর্মা, এবং এই রাজা রবি বর্মাকে, রাজা রবি বর্মা তিনি হচ্ছেন একজন চিত্রশিল্পী রয়েছেন রাজা রবি বর্মা। তাছাড়া যারা যারা রয়েছেন এনারা সকলেই কিন্তু রয়েছেন বিখ্যাত শিল্পী, নন্দলাল বোস, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সুনয়নী দেবী, বেঙ্গল স্কুল অফ আর্টের। পরের প্রশ্ন, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের বিখ্যাত? আচ্ছা, কোন ব্রিটিশ রচয়িতা রয়েছেন? তো হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার, এই দুটোই কিন্তু রয়েছে জে.কে রাউলিং। অপশান নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, মাস এবং তারিখ অনুযায়ী সঠিক আমাদের এটাকে মেলাতে হবে, সেই অনুসারে সঠিক মিলটি আমাদের এখানে চিহ্নিত করতে হবে। 7ই মে স্বাস্থ্য দিবস না, এখানে 17ই মে যেটা রয়েছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এখানে বিশ্ব স্বাস্থ্য দিবস যেটা হচ্ছে আমাদের কবে, সেটা হচ্ছে 5ই জুন, সেটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, এবং স্বাস্থ্য দিবস যেটা হচ্ছে 7ই এপ্রিল। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, এবং 5ই জুন যেটা আছে এটা সমুদ্র দিবস নয়, এটা হচ্ছে এনভায়রনমেন্ট ডে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনা করেছিলেন কে? তো আমরা সকলেই জানি দুটি দেশের কিন্তু রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের সেটা হচ্ছে আমার সোনার বাংলা, এটি রচনা করেছিলেন, এবং আমাদের তো আছেই। ঠিক আছে, তার সাথে আমাদের কি আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম যে গান সং, সেটা হচ্ছে ন্যাশনাল রয়েছে, ন্যাশনাল এনথেম জনগণমন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে। ঠিক আছে, তো এগুলো আমাদের এগুলো দেখে নেবে। আর সারে জাহাজ সে আচ্ছা, এটা কিন্তু আমাদের রয়েছে মোহাম্মদ ইকবালের। নেক্সট আমাদের কোশ্চেন কী রয়েছে, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? সেটা হয়ে যাবে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই, অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং এই যে ইসরো রয়েছে, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে, 1969 এটি প্রতিষ্ঠিত হয়। এবং যদি বলা হয় এখান থেকে কোশ্চেন, ভারতের মিসাইল ম্যান বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে? তিনি হচ্ছেন কে? ডক্টর APJ আব্দুল কালাম, তাকেই বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। পরের আমাদের যে প্রশ্ন রয়েছে, শেষ কোশ্চেন, 75 নম্বর কোশ্চেন, ভল্লা থেকে গঙ্গা, এই যে গ্রন্থ রয়েছে এটি কার লেখা? তো এটি কিন্তু রাহুল সাংকীর্তায়ন, অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত কিন্তু ছিল। এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এনারও যদি আসে সেটা মনে রাখবে, আরণ্যক এবং পথের পাঁচালী, এই দুটোই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, আরণ্যক এবং পথের পাঁচালী। ঠিক আছে, তো কেমন লাগলো ক্লাসটি? 75টি কোশ্চেন ছিল, প্রতিটি প্রশ্নের কম বেশি আমরা কিন্তু প্রশ্নের ডিটেলস তথ্য দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে হয় চলে এসেছে, নয়তো তোমাদের আগামী দিনে এক্সামে আসতে চলেছে। তো সেই অনুযায়ী তোমাদের ক্লাসটি কিন্তু ছিল। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই তোমরা একটু লাইক শেয়ারটা করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে ক্লাসটি সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট, তোমাদের জরুরি যে মন্তব্য সেটা করে যাবে। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের আপকামিং মিসলিনিয়াস পরীক্ষার জন্য কোন টপিক বা কোন সাবজেক্টের ওপর কোন টপিকটা প্রয়োজন রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। তাহলে সেই টপিক থেকে আমরা কিন্তু ক্লাসগুলো পরপর দিয়ে দেবো। ঠিক আছে, তাছাড়াও যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি এখানে দিয়েই দেবো, সেই নিয়ে কোনো টেনশন নেই। তাছাড়া তোমাদের বলে রাখি, সামনে যেহেতু 1 মাস তোমাদের হাতে টাইম রয়েছে, ভারতের ইতিহাস, ভারতের সংবিধান, স্ট্র্যাটেজিকে, ভারতের ভূগোল, এইগুলো এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, এই টোটালটাই কিন্তু তোমরা পেয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করে রাখবে। সেখানে সম্পূর্ণ পিডিএফের ডিটেলস তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে প্লে স্টোর থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। তাছাড়া টেলিগ্রামে সকলে কিন্তু যুক্ত হয়ে যাবে। আমি তোমাদের জন্য সায়েন্সের প্রপারভাবে বেস্ট কিন্তু কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো, যেখান থেকে তোমরা ম্যাক্সিমামটাই কিন্তু কোয়েশ্চেন কমন পেয়ে যাবে সায়েন্স থেকে। ঠিক আছে, তো আশা করি সকলের ভালো লেগেছে। যাদের প্রয়োজন রয়েছে মিসলিনিয়াস, যাদের পরীক্ষা রয়েছে সামনে, সকলের সাথে এটা কিন্তু শেয়ার করে দেবে। শুধু মিসলিনিয়াস নয়, এই যে সিরিজটি চলছে এটা কিন্তু প্রতিটি এক্সামের জন্যই, পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি এক্সামের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সকলকে।